আসসালামু আলাইকুম দর্শক, মাইটিভি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাদিয়া আলম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ৭৫-এর পর অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছিল বলেন প্রধানমন্ত্রী। ৭০টি উপজেলাকে ভূমি এবং গৃহহীন মুক্ত ঘোষণা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারামুক্তি দিবস আজ। দীর্ঘ 11 মাস কারাভোগের পর 2008 সালের এই দিনে মুক্তি লাভ করেন তিনি। 23 জুন থেকে 3 বছরের জন্য নতুন সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। কুমিল্লায় কোরবানির পশুর হাটের পাশাপাশি অ্যাগ্রো ফার্মগুলোতে চলছে বেচাকেনা। বিভিন্ন খামারে লাইট ওয়েটে বিক্রি হচ্ছে পশু। দর্শক, শুনছিলেন শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মাইটিভি মঙ্গলবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবার চলে যাব বিস্তারিত সংবাদে। লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ ভূমিহীন থাকবে না, এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ৭৫-এর পর অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে ব্যস্ত ছিল। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় আরও 18,566টি ভূমি এবং গৃহহীন পরিবারকে জমি সহ বিনামূল্যে ঘর প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর মধ্য দিয়ে দেশের আরও 26টি জেলার সব উপজেলা সহ মোট 70টি উপজেলাকে ভূমি এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হলো। আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোর যত্ন নেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের মৌলিক চাহিদাগুলো যেন পূরণ হয় সেই পরিকল্পনা নিয়েছে সরকার। গাজায় সেই ইসরায়েলের গণহত্যার কারণে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে, মূল্যস্ফীতি বেড়েছে। তারপরেও আমরা আমাদের খাদ্য উৎপাদন যাতে অব্যাহত থাকে, কৃষির জন্য যত রকমের সহযোগিতা দরকার, প্রণোদনা দরকার, ভর্তুকি দরকার, সবই আমরা দিয়ে যাচ্ছি। মানুষের প্রত্যেকটা চাহিদা যাতে যথাযথভাবে মেটে তার ব্যবস্থা করছি। চিকিৎসা সেবা মানুষের দৌড়ঘাট পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করে 30 প্রকার ঔষধ দিয়ে যাচ্ছি। ছেলে মেয়েদের পড়াশোনায় বিনা পয়সায় মাধ্যমিক পর্যন্ত বই দিচ্ছি। আমরা ছেলে মেয়েদেরকে উপবৃত্তি দিচ্ছি, বৃত্তি দিচ্ছি, উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হচ্ছে। কোনো মতেই বাংলাদেশের জনগণ কোথাও থেকে পিছিয়ে থাকবে না, সেটাই আমাদের কথা। দর্শক, এই মুহূর্তে রংপুরে পীরগঞ্জে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদুল, আশ্রয়ন প্রকল্প 2 এর আওতায় ঘর পেয়ে কেমন অভিব্যক্তি প্রকাশ করছেন পীরগঞ্জের সুবিধাভোগীরা, আমাদেরকে জানান। নাদিয়া, আপনি যেমনটা বলছিলেন যে আজকে সারা দেশে কিন্তু 18,566টি পরিবারকে গৃহহীন যে পরিবার, সে পরিবারগুলোর মাঝে কিন্তু যে প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক যে আশ্রয় প্রকল্পের যে গৃহ এবং যে জমি হস্তান্তর, সেই প্রক্রিয়া কিন্তু রংপুরে আমরা দেখেছি যে রংপুর জেলায় 566টি পরিবারকে কিন্তু এই যে গৃহহীন যে পরিবারগুলো রয়েছে তাদের মাঝে কিন্তু গৃহ হস্তান্তর কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে আমরা সকাল থেকে দেখেছি যে আমি যে জায়গাটিতে রয়েছে রংপুরের পীরগঞ্জ উপজেলা, এই পীরগঞ্জ উপজেলা এখানে যে গৃহহীন পরিবারগুলো যারা আজকে জমির দলিল এবং জমি অর্থাৎ যে গৃহ সেটি কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কিন্তু তারা হাতে পেয়েছেন এবং তারা এই গৃহ পাওয়ার পরে তাদের আসলে চোখে মুখে যে আনন্দের যে আনন্দ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। দীর্ঘদিন পরে যারা এই আবাসস্থল থেকে আসলেই যারা বিভিন্ন জায়গায় কোন রকমে দিন যাপন করেছিল, রাত্রি যাপন করেছিল, সেই পরিবারগুলো কিন্তু এখন তাদের নতুন ঘরে উঠবে এবং সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা এই উপজেলা পরিষদের অধিবেশনে এসেছেন। আমরা একটু যুক্ত হব যে এই পীরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, আসলেই আমরা জানতে চাই যে এই পীরগঞ্জে
আশ্রয় প্রকল্পের 2 এর আওতায় আসলে আজকে কতজন গৃহহীন পরিবারকে আপনারা গৃহ হস্তান্তর করবেন? ধন্যবাদ। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মুজিব বর্ষের উপহার হিসেবে 102টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে 2 কক্ষ বিশিষ্ট একটি সেমিপাকা ঘর উপহার দিচ্ছেন। এর মাধ্যমে আমরা এই পর্যন্ত পীরগঞ্জ উপজেলায় 666টি পরিবারকে ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে ঘর দিয়েছি এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী পীরগঞ্জ উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করলেন এবং এটা আজকে আমি মনে করি পীরগঞ্জবাসীর জন্য একটা অত্যন্ত গৌরবের এবং একটা ঐতিহাসিক একটা অর্জনের দিন। ধন্যবাদ। জি, যেমনটা শুনছিলেন যে আমরা একটু জানতে চাই যে এখানকার যারা সুবিধাভোগী রয়েছেন, যারা গৃহ পেয়েছেন, তাদের কাছে শুনতে চাই যে চাচা, এর আগে তো আপনারা কোথায় ছিলেন, এখন গৃহ পাওয়ার পরে কেমন অনুভূতিতে জানতে চাই? কেমন লাগছে এই জমি তুলিতে? খুব খুশি লাগছে, আনন্দ লাগছে আর কি। আগে কোথায় ছিলেন? আগে আসলে জন্মভূমিতে থাকা জায়গা আপনার কাছে শুনতে চাই যে আসলে এখন ঘর নিয়ে আপনাদের কেমন লাগছে? মহা খুশি স্যার, মহা খুশি। তারপর শান্তি আমার এই বর্তমানে নয় স্যার। আমি একটা ঘর এরপর আল্লাহর কাছে আমাদের কাছে কোনো চাওয়া নেই। বর্তমানে বাংলাদেশের সরকার আমাদের জন্য যে শান্তি দিচ্ছে, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আমার কাছে সরকারের হাত ধরে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। নাদিয়া, যেমনটা শুনছিলেন যে আসলে এই মানুষগুলো গৃহহীন যে পরিবারগুলো দীর্ঘদিন ধরে তারা যাদের যে বসত বাড়িতে আসলে থাকার জায়গা না পেয়ে তারা কিন্তু বিভিন্ন ছিন্নমূল পর্যায়ে কিন্তু তারা তাদের বসতি গড়ে সেখানে কিন্তু পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা থাকতো। এখন কিন্তু যে প্রধানমন্ত্রীর যে কর্তৃক যে পাকা বাড়িতে কিন্তু তারা উঠবেন এবং জমির দলিল কিন্তু ইতিমধ্যে বুঝে পেয়েছেন এবং তারা আজকে থেকে কিন্তু তাদের যে নতুন বাড়িতে তারা তাদের পরিবার পরিজন এবং ছেলে মেয়েকে নিয়ে কিন্তু তারা তাদের এই যে বাড়ি পাকা বাড়িতে উঠবেন, এই সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা আসলে অনেক আনন্দিত এবং তাদের পরিবার পরিজন নিয়ে তারা যেন ভালো থাকতে পারে এমনটাই কিন্তু তারাও কিন্তু প্রত্যাশা করছে। তবে সব মিলে ছিল আমার কাছে যে রংপুর থেকে প্রধানমন্ত্রী আশ্রয় প্রকল্পের যে গৃহ হস্তান্তরের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, পীরগঞ্জ থেকে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের অভিব্যক্তির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। চলে যাব পরের সংবাদে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারামুক্তি দিবস আজ। দীর্ঘ 11 মাস কারাভোগের পর 2008 সালের এই দিনে মুক্তি লাভ করেন তিনি। এরপর থেকেই আওয়ামী লীগ এই দিনটিকে শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে। রাকিব হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। 111-এর অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন ভিত্তিহীন মিথ্যা বানোয়াট হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় 2007 সালের 16 জুলাই সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করে তৎকালীন সেনা সমর্থিত মেয়াদোত্তীর্ণ তত্ত্বাবধায়ক সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেফতারের মধ্য দিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালায় অগণতান্ত্রিক ও অসাংবিধানিক এই সরকার। কারাগারে থাকাকালে জননেত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি উঠে। আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্র প্রত্যাশী দেশবাসীর ক্রমাগত অপ্রতিরোধ্য আন্দোলন, আপোষহীন মনোভাব এবং অনড় দাবির পরিপ্রেক্ষিতে 2008 সালের 11 জুন শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তত্ত্বাবধায়ক সরকার। সংসদ ভবন চত্বরে তৎকালীন 1-11 সরকারের স্থাপিত বিশেষ কারাগার থেকে দীর্ঘ 11 মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন শেখ হাসিনা। তার মুক্তির মধ্য দিয়েই ফিরে আসে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, যুগোৎপদভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 23 জুন থেকে 3 বছরের জন্য সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আজ আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী 23 জুন অপরাহ্ন থেকে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান চিফ অব জেনারেল স্টাফ CGS কে জেনারেল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক এই তারিখ থেকে 3 বছরের জন্য সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান সেনা প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন ওয়াকারুজ্জামান।
সরকারের রাজস্ব ফাঁকি এবং ঘুষ গ্রহণের মাধ্যমে বিপুল পরিমাণের অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ উঠেছে এক জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে। 20 বছরের চাকরি জীবনে জমির শ্রেণী পরিবর্তন, অতিরিক্ত ফিস আদায়, জাল দলিল তৈরি এবং পে অর্ডারের টাকা হাতিয়ে দেশের বিভিন্ন জেলায় কিনেছেন 870 শতক জমি এবং 4টি ফ্ল্যাট, একটি রাইস মিল এবং একতলা নান্দনিক বাড়িও রয়েছে। 2টি গাড়ি সহ ব্যাংকে কয়েক কোটি টাকার সঞ্চয়পত্র। বলছি শেরপুর জেলা রেজিস্ট্রার নূরে নেওয়াজের কথা। মুজিবুর রহমানের বিশেষ রিপোর্ট। 2004 সালে সাব রেজিস্ট্রার হিসেবে নুর নেওয়াজ চাকরি নেন পিএসসি কোঠায়। গেল 18 বছর এই পদে চাকরি করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এবং ঘুষ গ্রহণের মাধ্যমে জামালপুর জেলা সদরে কিনেছেন 870 শতক জমি। রয়েছে একতলা একটি নান্দনিক বাড়িও। ময়মনসিংহ শহরের মোহাম্মদ আলী রোডে এই বাড়িতে স্ত্রী আঞ্জুমান আরা মুক্তা ও নুর নেওয়াজের নামে রয়েছে 2টি ফ্ল্যাট। শহরের নৌমহল ও পণ্ডিত বাড়ি এলাকায় আরও 2টি ফ্ল্যাট আছে এই দম্পতির। টোলাদিয়া মৌজায় 13 শতক জমি রয়েছে জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজের নামে। নাম হচ্ছে নূরে নেওয়াজ, হলো জেলা রেজিস্ট্রার শেরপুর। জি, কত শতক জমি? 800 শতক, 8 একর। ময়মনসিংহে 5টা বাসা, শেরপুরে 4টে, জামালপুরে 3-4টে। এই টাঙ্গাইল কি আছে? রাইস মিল। এই জায়গাটা আপনার জেলা রেজিস্ট্রার নুন নেওয়াজের জায়গাটা। পদে পদে আমরা হয়রানির শিকার হই। রেজিস্ট্রারের টাকা ছাড়া কোনো কাজই হয় না। মাই টিভির দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে আসে জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজের থলের বিড়াল। তার কর্মজীবনে জমি শ্রেণী পরিবর্তন, জাল দলিল তৈরি ও শেরপুর জেলার কাজী নিয়োগে জাল জালিয়াতি, জেলার সকল রেজিস্ট্রির অফিস থেকে মাসিক মাসোহারা আদায় ও রেজিস্ট্রি অফিসের কর্মচারীদের বদলির ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে টাঙ্গাইল জেলার ধনবাড়িতে 1.5 একর জমির উপর স্ত্রী আঞ্জুমান আরার নামে রাইস মিল দিয়ে পরিচালনা করছেন নূর নেওয়াজের ভাইরা ভাই। চলেন নতুন নতুন ব্র্যান্ডের গাড়িতে। জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ 37%, আর ইনু কিন্তু 40। এদের দুর্নীতি অবশ্যই সবাই বিচার যাবো, আমি কে সবাই বিচার যাবো। আঞ্জুমান আরা মুক্তা। ওনার স্বামী কি করে? ওনার স্বামী মনে হয় আগে ছিল, এখন বলে আবার পদোন্নতি হয়েছে। আঞ্জুমান আরা মুক্তা 2 জন মালিক। আঞ্জুমান আরা মুক্তা কার ওয়াইফ? নুন নেওয়াজ উনি কি করেন? সাব রেজিস্ট্রার ছিল। ওনার আর কি কি আছে? জামালপুরে নিজের গ্রামে বাড়ি আছে আর ময়মনসিংহে ফ্ল্যাট আছে। নূর নেওয়াজ 2020 সালে সাব রেজিস্ট্রার থেকে জেলা রেজিস্ট্রার হিসেবে পদোন্নতি পেয়ে ঠাকুরগাঁয়ে যোগ দেন। বর্তমানে তিনি শেরপুরে কর্মরত। গেল 20 বছর কর্মজীবনে বিপুল পরিমাণের অবৈধ সম্পদ অর্জনের রেকর্ড গড়েছেন তিনি। অবিশ্বাস্য হলেও সত্যি, এজন্য আলাদিনের চেরাগের গল্পটাকে হার মানায়। গেল বছর সাবেক এক আইজিআর স্বাক্ষর জাল জালিয়াতির মাধ্যমে এক কাজী ভুয়া নিয়োগ প্রমাণ হওয়ার পরেও বহাল তবিয়তে আছেন তিনি। এ বিষয়ে জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজের বক্তব্য জানতে তার বাসায় একাধিকবার গেলেও তার কোনো মতামত পাওয়া যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ মোহাম্মদ রেজাউল করিম সোহাগ বলেন, সাব রেজিস্ট্রার অফিস হচ্ছে সরকারের রাজস্ব আহরণের বিনিময় ও নাগরিকদের সেবা পাওয়ার স্থান। কিন্তু দুঃখজনকভাবে দেশের এই অফিসগুলো পরিণত হয়েছে ঘুষের আখড়ায়। শেরপুরের জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ এবং তার স্ত্রীর নামে যে পরিমাণ সম্পত্তি আমরা দেখতে পেয়েছি, প্রায় 870 শতক জমি এবং বিভিন্ন জায়গায় রাইস মিল, তারপর তার স্ত্রীর নামে ফ্ল্যাট এবং গাড়ি, তার যে সম্মানই পায় সেই সম্মান দিয়ে তো তার ওইভাবে থাকার কথা না। সেসব বেসলি সে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে, সে সম্পূর্ণ এই টাকাটা ইনকাম করছে। জিরো পলিসি ফলো করে তাদেরকে বিচার আওতায় আনতে হবে, তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। দুর্নীতি দমন কমিশনের সিনিয়র আইনজীবী খুরশিদ আলম জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনকারী যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, কমিশনের ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখুন, এটা যদি কমিশনের নজরে আসে, কমিশন যদি এটা যাচাই বাছাই করে দেখে যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে, যে যত বড়ই হোক, যত ক্ষমতাশালী হোক, এতে কিছু যায় আসে না। কমিশন তার নিজস্ব আইনি পদ্ধতিতে ব্যবস্থা নেবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, সাব রেজিস্ট্রার অফিসগুলো দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ না পেলে মানুষের দুর্ভোগ কমবে না। বৈধ আয়ের মাধ্যমে এই ধরনের বিশাল সম্পদের মালিকানা অর্জন করা কোনো অবস্থায় সম্ভব নয়। এখানে অনিয়ম সংগঠিত হয়েছে, বৈধ আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন করা হয়েছে। তার নামে পরিবার বা স্ত্রীর নামে যদি এই সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে, তাতে এই বিষয়টা অত্যন্ত পরিষ্কার যে এখানে
ব্যাপক ধরনের ঘুষ লেনদেনের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন। দৃষ্টান্ত স্থাপিত হয় যে এই ধরনের অনিয়ম করলে যেই হোক না কেন তাকে জবাবদিহিতার বিচারের সম্মুখীন হতে হবে। মজিবুর রহমান, মাই টিভি, ঢাকা। সারা দেশে কত রোহিঙ্গা ভোটার তালিকা আছে তদন্ত করে তা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী 8 আগস্টের মধ্যে এই তালিকা দাখিলের জন্য নির্বাচন কমিশন, স্থানীয় সরকার সচিব, কক্সবাজারের জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিষয়ে এক সম্পর্ক আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত। নড়াইল জেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের শেখ আনিসুর রহমানকে হাত পায়ের রক কেটে কুপিয়ে হত্যা মামলার পলাতক প্রধান আসামি সহ মোট 13 জনকে রাজধানী শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব 3 এবং র্যাব 6। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত 31 মে শেখ আনিসুর রহমানকে আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জের ধরে ধাওয়া করে ইটভাটায় নিয়ে হাত এবং পায়ের রক কেটে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতার এড়াতে হত্যাকাণ্ডের সাথে জড়িতরা নিজ এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপন করে। পরে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 10 জুন রাত আনুমানিক 9টার সময় আমাদের র্যাব 3-এর একটি আভিযানিক দল শাহবাগ এলাকাতে অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাহিদুল শেখ সহ মোট 13 জনকে শাহবাগের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা সকলেই নড়াইলের বাসিন্দা। দর্শক, এবার কুরবানির হাটের খবর। ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। কুমিল্লায় কোরবানির পশুর হাটের পাশাপাশি অ্যাগ্রো ফার্মগুলোতে চলছে বেশ বেচাকেনা। জেলার বিভিন্ন খামারে লাইভ ওয়েটে বিক্রি হচ্ছে পশু। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আবু মুসা। চলতি বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে কুমিল্লায় বসছে 4 শতাধিক পশুর হাট। পশুর হাট এবং গরুর খামারে চলছে বিক্রির ধুম। গরু ক্রয় করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করছেন ক্রেতারা। দামাদামি করছি, দেখছি মোটামুটি সাধ্যের মধ্যেই আছে। গরু এখনো এত বেশি ওঠে নাই, কিন্তু গরু কিছু দামে তুলনামূলক অনেক দাম ছাড়তেছে না কোনো ব্যায়ারিটা। আমরা দেশি গরু দিয়ে কুরবানি করব, এই বিদেশি গরুগুলো আমরা মোটামুটি বয়কটে বলতে পারেন, আমরা বয়কট করে চলবো। ওজন মেপে ক্রেতার সুবিধা মতো গরু নেওয়ার সুযোগ রয়েছে জেলার খামারগুলোতে। হাটের পাশাপাশি খামারগুলোতেও ক্রেতাদের বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে চোরাই পথে ভারতীয় গরু প্রবেশ করলে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় রয়েছেন খামারিরা। বর্ডারে যেভাবে গরু ঢুকতেছে, যে ইন্ডিয়ান বলদগুলা যদি এগুলা যদি বন্ধ হয়ে যায়, আমরা যে খামারিরা যারা আছে বা সারা প্রান্তিক যারা লেভেলে আছে, ইনশাল্লাহ আমাদের গরু নিয়ে কোনো সমস্যা হবে না, গরুগুলো আমরা সেল করতে পারবো। আমরা লাইভ ওয়েট হিসাবে রাখছি, বা দেখা অনেকে একটু লাইভ ওয়েট সিস্টেম নিয়ে অনিচ্ছুক, তো আমি তাদের জন্য অপশন রাখছি। জেলায় এবার চাহিদার উদ্ধৃত রয়েছেন কুরবানির পশু। এছাড়া ভারতীয় গরুর প্রবেশ ঠেকাতে প্রশাসন জিরো টলারেন্সে রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। ভারতীয় গরুর আশা আমরা একদম করি না, কোনোভাবেই পার্শ্ববর্তী কোনো দেশ থেকে কেউ গবাদি পশু আমাদের এই দেশে প্রবেশ করুক সেটা আমরা একদম চাই না। এবং এটার জন্য আমাদের কিন্তু আইন শৃঙ্খলা সহ প্রশাসন সকলে কিন্তু জিরো টলারেন্স। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে কুমিল্লার খামার, অনলাইন কিংবা পশুর হাটগুলোতে সমানতালে জমে উঠেছে বেচাকেনা। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। দর্শক, এই মুহূর্তে রাজধানী হাটের খবর জানাতে তেজগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, ঈদুল আজহার বাকি মাত্র 6 দিন, তো রাজধানীতে কোরবানির পশুর হাটের কেমন পরিস্থিতি দেখছেন আপনি আমাদের জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয় আজকে সহ কিন্তু 6 দিন, কিন্তু আজকে বাদ দিলে আর মাত্র ঈদের 5 দিন বাকি। এরই মধ্যে কিন্তু রাজধানীর প্রায় 22টি যে পশু হাট বসানো হয়েছে, সেই পশু হাটগুলোতে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে গরু, মহিষ, তারপরে আপনার ছাগল, ভেড়া, এমনকি মরুপ্রান্তর যে উট, সেটিও কিন্তু আসলে বিভিন্ন বাজারে উঠেছে। এখন আমরা রয়েছি তেজগাঁ পশুর হাটে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য
গরু উঠেছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যারা গরু নিয়ে আসছেন তারা আসলে প্রত্যাশা ব্যক্ত করছেন যে ঈদের 2-3 দিন আগ থেকেই আসলে বেচাকেনা শুরু হবে। অর্থাৎ সবকিছু মিলে বলতে গেলে মানে গরু নিয়ে আসলে সবাই আসছেন, তবে ক্রেতা সমাগম কম, অনেকজন ক্রেতা আসছেন এবং দাম দর করছেন আবার যাচ্ছেন। আসলে তারাও মানে ক্রেতারাও অপেক্ষায় আছেন যে ঈদের 2-3 দিন আগে হয়তো দাম কিছুটা কমবে, তারপরে হয়তো তারা এই গরুগুলো মানে ক্রয় করবেন। আমরা একজন গরু ব্যবসায়ীর সাথে একজন কথা বলি, একজন খামারির সাথে। আপনারা গরু নিয়ে আসছেন এবং এখন কি পরিস্থিতি আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো। আগে তো দেখতাম আমরা ঈদের 2-3 দিন আগে মানুষ গরু কেনাবেচা করতো, তো এখন অনেক আগে থেকেই সবাই আসছে, দেখতেছে, গরু পছন্দ করতেছে, গরু বিক্রিও হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, সারা পাচ্ছি ভালো। নাদিয়া, আপনি শুনতে পাচ্ছিলেন একজন খামারি তার যে প্রত্যাশার কথা ব্যক্ত করছিলেন এবং তারা প্রত্যাশা করছেন যে ঈদের 2-3 দিন আগ থেকে আরও বেশি মানে গরু বিক্রি হবে এবং সেই লক্ষ্যে কিন্তু আসলে আরও গরু আসতে শুরু করেছে এবং তারপরে আসলে এই যে তেজগাঁ মাঠ সেটি কিন্তু ভরপুর হয়ে যাবে। পাশাপাশি একটি বিষয় না বললে নয়, এই তেজগাঁর মাঠে কিন্তু আসলে যে মানে গরুর হাট যে আছে সেখানে কিন্তু আসলে ছাগলের যে আধিপত্য সেটা একেবারে নেই বললেই চলে। তো নাদিয়া, এটাই ছিল আমার কাছে তেজগাঁ মানে পশুহাট থেকে সর্বশেষ খবর। নাদিয়া। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর তেজগাঁ পশুহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু সাইদ অপু। দর্শক, মাই টিভি সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেবো আরও একবার। 75-এর পর অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল বলেন প্রধানমন্ত্রী। 70টি উপজেলাকে ভূমি এবং গৃহহীন মুক্ত ঘোষণা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারামুক্তি দিবস আজ। দীর্ঘ 11 মাস কারাভোগের পর 2008 সালের এই দিনে মুক্তি লাভ করেন তিনি। 23 জুন থেকে 3 বছরের জন্য নতুন সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। কুমিল্লা কোরবানির পশুর হাটের পাশাপাশি এগ্রো ফার্মগুলোতে চলছে বেচাকেনা। বিভিন্ন খামারের লাইভ ওয়েটে বিক্রি হচ্ছে পশু। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv বিডি নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।